হাম ও উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু। বৈশিষ্ট্য উপসর্গে ভিন্নতা, আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। নতুন ধরন কিনা জানতে চলছে গবেষণা। 4 সিটিতে দ্বিতীয় দিনের টিকাদান। পহেলা বৈশাখে চাষিরা পাচ্ছেন কৃষক কার্ড। বছরে 2,500 টাকা সহ মিলবে সার, বীজ ও ঋণ সুবিধা। টাঙ্গাইলে কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উচ্ছ্বসিত স্থানীয়রা। পাহাড়ে উৎসবের রং, বিজু সাংরাই বৈশু উদযাপন। দরজায় করা নাড়ছে বাংলার নববর্ষ। জেলায় জেলায় শোভাযাত্রা সহ বর্ণিল আয়োজনের প্রস্তুতি। বরগুনায় সামাজিক বনায়নের গাছ কেটে দোকানপাট, প্রতিটিতে 35,000 টাকা ঘুষ নেওয়ার অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে। পানি উন্নয়ন বোর্ডের বিপুল জমি বেদখল। এবং ডিজেল সংকটে গভীর সমুদ্রে যেতে পারছে না লাইটার জাহাজ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেলের জট। খালাসে ধীরগতির কারণে হাজার হাজার ডলার জরিমানা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাল। 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 7 শিশুর। নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1453 জন। এদিকে বৈশিষ্ট্য বদলেছে হামের, উপসর্গেও ভিন্নতা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে 1 বছরের কম বয়সীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বরিশাল সহ 4 সিটিতে চলছে টিকাদান। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। হামের সংক্রমণ এখনো ঊর্ধ্বমুখী। সবচেয়ে বেশি আক্রান্ত 1 বছরের কম বয়সী ছোট্ট প্রাণ। হাসপাতালে উদ্বেগ, উৎকণ্ঠায় বাবা মায়ের অপেক্ষা। হামের সংক্রমণ ঠেকাতে বরিশাল সিটির 30টি ওয়ার্ডে চলছে টিকাদান। প্রতিষেধক পাচ্ছে 6 থেকে 59 মাস বয়সীরা। কর্মসূচির প্রথম দিন রোববার টিকা পেয়েছে 3,700 শিশু। টিকা কেন্দ্র থেকে টিকাটা প্রোভাইড করেছে, তার জন্য আমি অনেক স্যাটিসফাইড। সুন্দরভাবেই দেওয়া হয়েছে, কোনো সমস্যা হয়নি। সবারই দেওয়া উচিত, কারণ হচ্ছে অনেক বাচ্চা দেখা যায় যে অসুস্থ আছে। ময়মনসিংহ সিটিতে 52টি কেন্দ্রে দেওয়া হচ্ছে হামের টিকা। প্রথম দিনে ভ্যাকসিনের আওতায় এসেছে 4,415 শিশু। বাচ্চাকে সেভ করার জন্যই প্রথম থেকেই আমরা টিকাটা আজকে দিয়ে নিয়ে যাচ্ছি। 4টি কেন্দ্র আমাদের সারাদিন খোলা থাকে এবং আমরা আশা করি যে আমাদের যে লক্ষ্যমাত্রা 60,000, এটা আমরা 1 মাসের ভিতরে শেষ করতে পারবো। টিকাদানের মধ্যেও ঊর্ধ্বমুখী হামের সংক্রমণ। পটুয়াখালী মেডিকেলে বর্তমানে ভর্তি আছেন 67 জন। শয্যা সংকটে গাদাগাদি করে রাখা হচ্ছে রোগীদের। চিকিৎসকরা জানান হামের সঙ্গে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। বাচ্চার অবস্থা বলতে আগের থেকে একটু ভালো, ওই যে কালকে হয়তো কিছু খাইতে পারে। একটা বেডে দেখা গেছে 3টা বাচ্চা করে দেওয়া হয়। আমাদের খুবই কষ্ট হয়। আমাদের বেড সংখ্যা কম হলেও আমরা সাপ্লাই মেডিসিন যেগুলো আছে দিতে পারছি রোগীদের। ঝালকাঠির বিভিন্ন হাসপাতালে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 72 শিশু। নলছিটি উপজেলাকে হামের হটস্পট ঘোষণা করে 21,000 শিশুর মাঝে চলছে টিকাদান। তানজিনা তাসনিম, সময় সংবাদ। টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত জেলার সর্বস্তরের মানুষ। কৃষক কার্ডের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে যাচ্ছে বিএনপি সরকার। টাঙ্গাইলে কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সাজ সাজ রব টাঙ্গাইলে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রী ফকির মাহবুব আনাম, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। কৃষকদের ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতেই কৃষি কার্ড একটি যুগান্তকারী উদ্যোগ বলে জানান কৃষিমন্ত্রী। উৎপাদন থেকে বিক্রয় পর্যন্ত কৃষক যেন প্রতিটা ক্ষেত্রে তার পণ্যের ন্যায্য মূল্য এবং ন্যায্য অধিকার পায়। এ কারণেই এই কৃষক কার্ড চালু করা হয়েছে। কৃষি কার্ড চালুর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। কৃষক কার্ড উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আসবেন। টাঙ্গাইলবাসী আমরা আনন্দিত, আমরা উজ্জীবিত। আমরা মনে করি যে এটা টাঙ্গাইলবাসীর জন্য
অনেক বড় একটা সম্মানের বিষয়। টাঙ্গাইল সহ সারা দেশের স্টেডিয়ামগুলোর জিমনেশিয়াম পুনরায় চালু করা হবে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। টাঙ্গাইল স্টেডিয়ামের গ্যালারি থেকে শুরু করে জিমনেশিয়াম যেখানে যেখানে যে সমস্যা রয়েছে সেগুলো আমরা দ্রুতই সমাধান করব। এছাড়া মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতকে সমন্বিতভাবে এগিয়ে নিতে কাজ করছে সরকার। কৃষিকার্ড এই খাতগুলোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষি আন্দোলনের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতি বিজড়িত এই টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন হচ্ছে। এই জন্য টাঙ্গাইলের মানুষ তো অনেক ভাগ্যবান। সরকার গঠনের পর রাজধানী ঢাকার বাইরে এটাই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ লক্ষাধিক মানুষের সমাগমের আশা করছেন আয়োজকরা। সময় সংবাদ, টাঙ্গাইল। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। 20 এপ্রিল বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। ঘরের ছেলে আসার খবরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে প্রস্তুতিও। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। দীর্ঘ 2 দশক পর সন্তানের কণ্ঠ ছুঁয়ে যাবে বাবার জন্মভূমি। স্বদেশ প্রত্যাবর্তনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভিটা বগুড়ার গাবতলীর বাগবাড়িতে আসছেন তারেক রহমান। জাতীয় নির্বাচনের আগে 29 জানুয়ারির জনসভায় বগুড়া এলেও অগণিত স্মৃতিতে ভেজা বাগবাড়িতে আর যাওয়া হয়ে ওঠেনি তারেক রহমানের। এবার সেই অপেক্ষার অবসান। প্রধানমন্ত্রী হয়ে 20 এপ্রিল ফিরছেন নিজ জেলায়। এই সফরে বগুড়াকে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণার প্রতীক্ষিত সুখবর দেওয়ার কথা রয়েছে। পরে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে প্রায় 1000 পরিবারের হাতে তুলে দেবেন ফ্যামিলি কার্ড। এছাড়াও বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা চৌকিদহ খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। শেষে যাবেন পৈতৃক ভিটায়। খুব সুন্দর লাগছে বা এত পরিবেশে ভালো লাগতেছে যে আমাকে দেশের কথা যার মনে আছে এটাই আমাকে বেশি ভালো লাগতেছে। খুব ভালো লাগছে। আমরা চাচ্ছি আমাদের রাস্তাঘাট উন্নয়ন হোক। প্রধানমন্ত্রীর এলাকা এটা, এখানে খাল খনন করবেন ইনশাআল্লাহ। আমরা খুব আনন্দিত এবং ভালো লাগতেছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সব রকমের প্রস্তুতি হাতে নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। প্রাথমিকভাবে ভিজিট করে এসেছি। আমাদের পরবর্তীতে আমাদের সংশ্লিষ্ট যিনি আছেন এমপি মহোদয় আছেন, ওনাদের সাথেও আমরা কমিউনিকেট করব। পাশাপাশি আমাদের এসপিএম এর অফিস থেকেও আমাদের সাথে আমরা টাইম টু টাইম মিটিং করে আমাদের করণীয় সম্পর্কে আমরা নির্ধারণ করব। সর্বশেষ 2006 সালে 24 ডিসেম্বর জন্মভিটায় এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন ছোট ভাই আরাফাত রহমান কোকো। মা হারানোর অসীম শূন্যতা নিয়ে এবার এক ভিন্ন এক বাস্তবতায় ফিরছেন পৈতৃক ভিটায়। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। বর্ষবরণ উৎসব ঘিরে রঙিন পাহাড়ি জনপদ। পার্বত্য জেলাগুলোতে নানা আয়োজনে বিজু, সাংরাই, বৈশুতে ফুল বিসর্জনের মধ্য দিয়ে চলছে পুরানোকে বিদায় আর নতুন বছরকে বরণের উৎসব। ভোরের আলোয় চেঙ্গি নদীর তীরে ঐতিহ্যবাহী রিনা রিসাই পোশাক পরে জড়ো হন ত্রিপুরা তরুণ তরুণীরা। রীতি অনুযায়ী দেবী গঙ্গার উদ্দেশ্যে ফুল ও হাতে বোনা নতুন কাপড় ভাসিয়ে হারিবর্ষু উদযাপন করেন তারা। বন থেকে সংগ্রহ করা মাধবীলতা, জবা সহ বিভিন্ন ধরনের ফুল দিয়ে পুরাতন বছরের দুঃখ গ্লানি মুছে নতুন বছরকে বরণ করেন তরুণ তরুণীরা। নিজেদের হাতে বোনা ছোট্ট কাপড়ে ভাসানো হয় সেই জলে। ত্রিপুরা পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের 29 তারিখ উৎসবের আয়োজন করা হয়। হাতে বোনা যে শৈলী বা নিপুণতা সেটা যাতে নিখুঁত হয় প্রতি বছর সেটা আমরা ত্রিভুমাকে বিসর্জন দিয়ে প্রার্থনা করি। এই হারি বৈশুতে আমরা মা গঙ্গাকে ফুল নিবেদন করার জন্য এসেছি। স্নান করে আমরা গঙ্গা মায়ের উদ্দেশ্যে ত্রিভুমা পূজা করার জন্য আসি। সেখানে মেয়েরা দল বেঁধে তাদের ছোট ছোট রিরাই রিসা আগে বাগে সেটা ভরে রাখে। বৈশাখী উৎসবের মতো মাতোয়ারা পার্বত্য জেলার রাঙ্গামাটি চৈত্র সংক্রান্তির দিনটিকে মূল বিজু হিসেবে উদযাপন করেন চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা সহ কয়েকটি নৃগোষ্ঠী। মূল বিজুতে চলে ভরপেট খাওয়া দাওয়া। সারাদিন আমরা পাজন খেয়ে থাকি, সারা বছর যেন আমাদের কোনো অসুখ বিসুখ যেন না হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বান্দরবনে আয়োজন করা হয় মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংগাই। ঐতিহ্যবাহী পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেন 11টি নৃগোষ্ঠীর মানুষ। পরে পাড়ায় পাড়ায় তরুণ তরুণীরা অংশ নেন জলকেলি উৎসবে। পুরাতন বছরকে আমরা বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নিই। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে 3 দিন ব্যাপী মারমাপল্লিতে চলবে সাংগাই উৎসব। তানজিল হাসনাত, সময় সংবাদ। এছাড়াও সারা দেশে চলছে চৈত্র সংক্রান্তি উৎসব ও পহেলা বৈশাখের প্রস্তুতি। এই মুহূর্তে ময়মনসিংহে আছেন ওবায়দুল হক ও বরিশালে আছেন অপূর্ব। শুরুতে যাচ্ছে জয়ন্তের কাছে। বাংলা ঋতুচক্রের শেষ দিনটি হচ্ছে চৈত্র সংক্রান্তি, আর এই চৈত্র সংক্রান্তির ঐতিহ্য ময়মনসিংহ নগরীতে এর ঐতিহ্য হচ্ছে এই চৈত্র সংক্রান্তির এই দিনে ময়মনসিংহ নগরীর নাসিরবাদ কলেজে বসে মেলা, এবং এবারও কিন্তু এর ব্যতিক্রম ঘটেনি। এবং এবারের এই মেলায় কিন্তু মানুষের যেমন আগমন ঘটেছে এবং বিভিন্ন জিনিস, খেলনা, খাবার সবকিছুরই আসলে সমাহার। অর্থাৎ এই চৈত্র সংক্রান্তির এই মেলা কিন্তু পুরোপুরি জমে উঠেছে এই নাসিরবাদ কলেজ মাঠে, এবং এখানে এই মেলাকে ঘিরে কিন্তু স্থানীয়দের মধ্যে রয়েছে দারুণ আগ্রহ এবং উচ্ছ্বাস। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা মেলায় এসেছেন নানা ধরনের পণ্য নিয়ে, মাটির তৈরি খেলনা, তৈজসপত্র, শোপিস, প্লাস্টিকের খেলনা, মুড়ি মুরকি, বিন্নি, কুমড়া সহ নানা খাদ্য সামগ্রীর বাহারি দোকান বসেছে এই মেলায়, এবং হরেক রকমের পণ্য সাজিয়েছেন ব্যবসায়ীরা। দুপুরের পর থেকে কিন্তু মেলা প্রাঙ্গণে মানুষের ভিড় জমে ওঠে, এবং এখানে এই মাঠটিতে এখন তিল ধারণের ঠাঁই নেই, এবং বড়দের সঙ্গে এই মেলায় এসেছেন শিশুরা। যারা এসেছেন মেলায় তাদের সঙ্গে আমি কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে তারা ছোট থেকেই এই মেলায় আসছেন, এবং ছোটবেলা হয়তো বাবা দাদাদের সঙ্গে এখানে মেলায় এসেছেন, এবং আজকে তারা এসেছেন নিজের সন্তানদের নিয়ে। এইভাবে আসলে বছরের পর যুগের পর যুগ কিন্তু এই মেলায় আগমন ঘটছে মানুষের, এবং বাঙালি যে সংস্কৃতি সেটি কিন্তু প্রকাশ পাচ্ছে। এবং তারা বলছেন যে যেন এই মেলাটি যুগ যুগ আরো টিকে থাকে এই নগরীতে, এমনটি আসলে তারা প্রত্যাশা করছেন। আমরা এখন চলে যাব বরিশালের খবর জানতে, সেখানে আছেন আমাদের সহকর্মী অপূর্ব। অপু, ঠিক ময়মনসিংহের মতো বরিশালবাসীও বাঙালির প্রাণের উৎসব বাংলা বর্ষবরণকে বরণ করতে একদম সব ধরনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ের কাজটি চালাচ্ছে। আমি এই মুহূর্তে আছি বরিশালের ব্রজমন স্কুল মাঠে। এই স্কুল মাঠে আগামীকালকে ঠিক এই মঞ্চে প্রভাতী অনুষ্ঠান হবে, আর ঠিক সেই প্রভাতী অনুষ্ঠানের শেষ মুহূর্তের এখন প্রস্তুতি চলছে। কবিতা আবৃত্তি, নাচ গানে মেতে উঠবে, এবং এই মঞ্চে যে প্রভাতী আয়োজন সেটিতে আমরা দেখি যে প্রতি বছরই বেশ জাঁকজমকপূর্ণভাবে আয়োজন হয়ে থাকে, সেটির জন্য এখন প্রস্তুতি চলছে। এখানে সকালবেলা প্রভাতী অনুষ্ঠানের পাশাপাশি এখানে মেলা বসবে, 3 দিনব্যাপী বৈশাখী মেলা হবে, এবং এই বৈশাখী মেলার পাশাপাশি শহরের সিটি কলেজ মাঠে, এটি হচ্ছে বিএম স্কুলের মাঠ, এর বাইরে সিটি কলেজ মাঠে সেখানে চারুকলার উদ্যোগে সেখানেও কিন্তু বর্ষবরণের প্রভাতী অনুষ্ঠান, বৈশাখী মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। এখান থেকেও একটু মঙ্গল শোভাযাত্রা বের করা হবে, এবং সেই মঙ্গল শোভাযাত্রা বের করবার জন্য হাতি, ঘোড়া, পেঁচা সহ নানান ধরনের মুখোশ তৈরি করতে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক মাঠে যে ছবিটি দেখছেন এটি হচ্ছে বিএম স্কুল মাঠের স্টলগুলো রয়েছে। স্টলগুলো আজকে রাতে মূলত এই মাঠে একদম পরিপূর্ণ হয়ে যাবে। সব ধরনের যতগুলো স্টল আছে, দেখুন বাঙালির যে চিরচেনা, যে বাঙালি তো এমনিতেই উৎসব প্রিয়, আনন্দ প্রিয়, তাই না? সেই বাঙালির উৎসব আনন্দকে আরেকটু ভিন্ন মাত্রা নিয়ে যায় এই বাংলা বর্ষবরণ, এবং বাংলা বর্ষবরণে বাঙালি প্রাণে প্রাণ মেলায় আগামীকালকে 3 দিনব্যাপী এই আয়োজনটি চলবে। আমরা ভিতরে দেখাতে চাই যে এই দেখুন যে বাঙালির যে প্রাণের বৈশাখী মেলা, সেই বৈশাখী মেলায় নানান ধরনের বাঙালির যে সংস্কৃতির উপকরণ সেগুলো কিন্তু এই মাঠটিতে শোভা পায় প্রতি বছরই আমরা দেখি। পাশেই নাগরদোলা রয়েছে, শিশুদের জন্য নানান ধরনের আয়োজন করা রয়েছে। দেখুন যে জাঁকজমকপূর্ণ আয়োজন কিন্তু আসলে চলছে এই মেলাকে ঘিরে। এই মাঠে এখন আমি জায়গা পাচ্ছি, কিন্তু আগামীকালকে বিকেলে কিন্তু এখানে কোনো কেউ জায়গা পায় না, মানুষের এত ভিড় হয়ে যায়। সারা দেশ জুড়েই বাংলা বর্ষবরণের আয়োজন চলছে। আমরা এখন যেতে চাই চট্টগ্রামে রয়েছে আমাদের সহকর্মী লিপির কাছ থেকে জানবো আমাদের চট্টগ্রামের বৈশাখী মেলার আয়োজনের খবরাখবর।
আমরা এই মুহূর্তে আছি সিআরবির শীর্ষতলায়, যেখানে বাংলার বছর 1432কে বিদায় জানানো হচ্ছে এবং নানা আয়োজনে আমরা দেখেছি চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু বর্ষ বিদায়ের যে অনুষ্ঠান সেটা অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো কিন্তু নাচ গান সহ যেসব সাংস্কৃতিক পরিবেশনা থাকে সেই পরিবেশনাগুলো কিন্তু মঞ্চে করছেন এবং এই আয়োজন বেলা 3টা থেকে শুরু হয়েছে, এখন প্রায় শেষ পর্যায়ে। এবং আমরা দেখেছি যে যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন বয়সী যে মানুষ, সে মানুষ কিন্তু এই যে আয়োজন, সে আয়োজনে যোগ দিতে ছুটে এসেছেন এবং বর্ষ উদযাপন পরিষদের পক্ষ থেকে শিরিষতলায় এই আয়োজন হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে নগরীর যে ডিসি হিল, সেখানেও কিন্তু আয়োজন করেছে জেলা প্রশাসন এবং এই যে বর্ষ বিদায়ের যে আয়োজন সেটা কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে। নগরীর যে গুরুত্বপূর্ণ সড়ক, সেই সড়কগুলোতে নানা ধরনের নকশা দিয়ে কিন্তু রাতের বেলা বিভিন্ন যে শিক্ষার্থীরা আছে তারা করেছে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করেছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে এবং জেলা শিল্পকলা একাডেমি, জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন সহ যেসব সাংস্কৃতিক সংগঠনগুলো আছে সেই সাংস্কৃতিক সংগঠনগুলো কিন্তু আগামীকাল বর্ষ বরণের যে আয়োজন সেটা যেমন রেখেছে, আবার আজকে চৈত্রী সংক্রান্তিতে বিশেষ করে বর্ষ বিদায়ের যে আয়োজন সে আয়োজন কিন্তু করছেন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গ্রাম বাংলা আবহে যেসব প্রচলিত গানগুলো রয়েছে, দেশাত্মবোধক রয়েছে, সে আয়োজনগুলো মঞ্চস্থ করছে। এবং এর বাইরে আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন যে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো আছে তারাও নানা ধরনের আয়োজন করেছে এবং বিভিন্ন বয়সী যেই নারী পুরুষ থেকে শুরু করে শিশু কিশোর তারা কিন্তু এই আয়োজনে সামিল হচ্ছেন এবং আগামীকাল বর্ষ বরণের যে আয়োজন সেটা আরও জাঁকজমকপূর্ণ হবে বলে তারা আশা করছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম নগরীর যে সিআরবি শিরিষতলা থেকে সর্বশেষ খবর। চৈত্র সংক্রান্তি ও নতুন বর্ষ বরণকে নিয়ে প্রস্তুতির খবর জানাচ্ছিলেন দেশের নানা প্রান্ত থেকে সহকর্মীরা। বাংলার সময় আরও থাকছে। সিলেটে কাঁথায় মোড়ানো নবজাতক উদ্ধার, হাসপাতালে ভর্তি, সুস্থ আছে জানালেন চিকিৎসক। কিশোরগঞ্জের ভৈরবে পলিথিন থেকে শিশু উদ্ধারের 12 ঘন্টা পর মৃত্যু। বরগুনার পাথরঘাটায় পানি উন্নয়ন বোর্ডের কয়েক কোটি টাকার জমি বেদখল হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের সহকারী মামুনের সহযোগিতায় সরকারি জমিতে ঘর তোলা হয়েছে, যার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। এ নিয়ে লিখিত অভিযোগ করলে পাথরঘাটা অফিস থেকে মামুনকে প্রত্যাহার করা হয়। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। বরগুনার পাথরঘাটা উপজেলার ট্যাংরা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের দুই পাশে সামাজিক বনায়নের গাছ কেটে তোলা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী মাহমুদুল হাসান মামুন দোকান প্রতি 30 থেকে 35 হাজার টাকা ঘুষ নিয়ে দোকান তুলে দিয়েছেন। পাথরঘাটা পৌরসভা পদ্মা ও নাসনাপাড়া এলাকায়ও একইভাবে বেদখল হয়েছে পানি উন্নয়ন বোর্ডের জমি। এ ঘটনায় মামুনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। মামুনের শাস্তি দাবি করেছেন স্থানীয়রা। শব্দ অফিসের মামুন সাহেব আসছে বলে যে আমারে ঘর কিস্তি 10 হাত বাই 10 হাত 35 হাজার টাকা করে দেওয়া লাগবে। জাহাঙ্গীর খন্দকারের টাকা ফেরত দিচ্ছে, মামুন নিয়েছিল 8 টাকা কেউ থেকে ফেরত আনতে পারে নাই। প্রত্যেক দোকানই হচ্ছে 30,000 35,000 টাকা লাগবে, এছাড়া দোকান উঠবে না বড় বলে অফিসার। বন বিভাগের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের জমিতে সামাজিক বনায়নের আওতায় বন বিভাগের রোপণ করা গাছও মামুনের প্রত্যক্ষ সহযোগিতায় উজাড় করে ঘর তোলা হয়েছে। পাবলিক কেউ কিছু করা দিলেই ও ঘরে বাড়ি দেবে, টাকা চাইবে, টাকা দিলে ঘর উঠবে। মামুনের নামে দরখাস্ত দেওয়ার পর আমার ফোন দিয়ে 2 লাখ টাকা চাইছে, আমি তার টাকা দিতে পারি না, হ্যাঁ আমার বয়স হয়েছে। সে একজন সরকারি কর্মকর্তা, সে তো ধরাছোঁয়ার বাইরে থাকে, তাকে জিজ্ঞাসা করলে সে তো বলবে না যে হ্যাঁ আমি উঠাইতে বলছি বা আমি টাকা নিয়েছি। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন মামুন। তার দাবি 5 আগস্টের পর কোনো কিছুই তার নিয়ন্ত্রণে ছিল না। আর ঘটনা জানাজানি হওয়ার পর মামুনকে পাথরঘাটা থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। যারা সুবিধাভোগী লোক, যারা ভূমিদস্যু, তারা আসলে সুবিধা নেওয়ার জন্য এরা এই কথাগুলো বলতেছে, যাতে করে আমাকে কোণঠাসা করতে পারলে ওরা এই জায়গাগুলো দখল করতে পারবে। পাথরঘাটায় যে জায়গায় নতুন আমরা কিছু বিল্ডিং বা অবকাঠামো অবৈধভাবে বাঁধের উপর গড়ে তোলার প্রবণতা পাচ্ছি মানুষের মাঝে, যে জায়গায় আমরা অভিযোগগুলো পাচ্ছি সেগুলো তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি, আইনগত ব্যবস্থা, এবং আগের যে অবকাঠামো অবৈধভাবে গড়ে ওঠা আছে সেগুলো ভাঙানোর জন্য আমরা
উচ্ছেদ প্রক্রিয়ার মধ্যে আছি। মামুনের অনিয়মের বিষয়ে গত ৩ মার্চ স্থানীয় জাহাঙ্গীর নামের এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দেন। পরদিন তাকে পানি উন্নয়ন বোর্ডের পাথরঘাটা অফিস থেকে প্রত্যাহার করে বরগুনা জেলা কার্যালয়ে আনা হয়েছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। সিলেটে কাঁথায় মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। প্রশাসনের তৎপরতায় নতুন আশ্রয় পেয়েছে শিশুটি। অন্যদিকে কিশোরগঞ্জের ভৈরবে পলিথিন থেকে নবজাতক উদ্ধারের ১২ ঘন্টা পর মৃত্যু হয়েছে। রোববার রাতে সিলেটের লামাকাজি থেকে ফিরছিল একটি সিএনজি অটোরিকশা। বিশ্বনাথের ধলিপাড়া পিচের মুখ এলাকায় বিকল হয় গাড়িটি। এ সময় হঠাৎই শিশুর কান্নার শব্দে থমকে দাঁড়ান চালক। অনুসরণ করে সামনে এগিয়ে দেখেন কাঁথায় মোড়ানো ফুটফুটে এক নবজাতক। তাৎক্ষণিক মেয়ে নবজাতককে উদ্ধার করে থানায় খবর দেন অটোরিকশার চালক। পরে নেওয়া হয় বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গাড়ি সিজ করে বন্ধ হয়ে গেছে। গাড়ি বন্ধ হইতেই শুনি আমি যেমন একটু এটা শব্দ কিলার লাগাম ওই সাইডে দিয়ে চাইছিলাম আর খেয়াল পেশা করবো এর মধ্যে দেখিও বাচ্চাটাকে উদ্ধার করে আমরা হসপিটালে নিয়ে এসেছি। এ বিষয়ে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতেছি। এর আগে একই দিন সন্ধ্যায় কিশোরগঞ্জের ভৈরবে গ্রামের একটি মাঠ থেকে পলিথিনে মোড়ানো ছেলে নবজাতককে উদ্ধার করেন এক দম্পতি। এরপর একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে ভর্তি করেন তারা। পরে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নবজাতকটির। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। প্রায় ৫ মাস কারাভোগের পর মুক্তি পেলেন মানিকগঞ্জের বাউল আবুল সরকার। ৫ এপ্রিল ৬ মাসের অন্তর্বর্তী জামিন দেন হাইকোর্ট। লাইটার জাহাজের সংকটে বিদেশ থেকে আমদানি করা পণ্য খালাস করতে না পারায় এবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেলের জট তৈরি হচ্ছে। চাহিদা মতো ডিজেল না পাওয়ায় লাইটারগুলো গভীর সমুদ্রে যেতে পারছে না। খালাসে ধীরগতির কারণে এসব পণ্য যেমন সময় মতো বাজারে যেতে পারছে না, তেমনি অলস বসে থাকায় প্রতিটি মাদার ভেসেলকে প্রতিদিন ১৫ থেকে ২৫ হাজার মার্কিন ডলার জরিমানা গুনতে হচ্ছে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় পার্থ প্রতিম বিশ্বাসের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত ৩টি মাদার ভেসেল বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা অন্তত ১.৫ লাখ মেট্রিক টন কয়লা লাইটার সংকটের কারণে খালাস বন্ধ রেখে কয়েকদিন ধরেই এভাবে বসে আছে। অন্যদিকে লাইটারিং জাহাজে পর্যাপ্ত ডিজেল সরবরাহ করে সংকট কাটাতে জ্বালানি মন্ত্রণালয়ের সচিব এবং বিপিসির কাছে আলাদা চিঠি দিয়েছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি। ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে এসব কয়লা আমদানি করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। 3টা কয়লা জাহাজ এছাড়া আরো অন্য অনেক জাহাজ আউটারে আছে, তারা সাফিসিয়েন্ট তারা লাইটার ভেসেল পাচ্ছে না। চট্টগ্রাম বন্দরে বর্তমানে পণ্যবাহী ৯৭টি মাদার ভেসেলের অবস্থান রয়েছে। এর মধ্যে বন্দরের প্রধান জেটিতে জাহাজ ভেড়ার ক্ষেত্রে কোনো জটিলতা না হলেও সংকট সৃষ্টি হচ্ছে বহির্নোঙরে। বিশেষ করে বহির্নোঙরে অবস্থানরত ৭৯টি জাহাজের মধ্যে ৫৬টিতে যেমন খালাস চলছে, তেমনি খালাসের অপেক্ষায় রয়েছে ২৩টি জাহাজ। কোনো রকমের যদি ৫০০ লিটার তেল দিয়ে লোড করে আসে, আবার সেটা ঢাকা যাওয়ার জন্য যে ৩,০০০ ৩,৫০০ লিটার তেল লাগতেছে, এটার জন্য আবার ২-৪ দিন বসে থাকতে হচ্ছে। এই জাহাজগুলির তেলের অপেক্ষা বসা আছে এবং তাতে মাদার জঞ্জাট হচ্ছে, পাশাপাশি লাইটারও সংকট হচ্ছে, যেহেতু এই লাইটারটা আবার ঢাকা যাবে, খালি হবে। চট্টগ্রাম বন্দর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ১,২০০টি লাইটার জাহাজের মধ্যে ১৫০টি বিভিন্ন শিল্প গ্রুপের মালিকানাধীন হলেও বাকিগুলো চলে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে। গভীরতার কারণে পণ্যবাহী যেসব জাহাজ বন্দরে জেটিতে বার্থিংয়ের সুযোগ পায় না, সেই মাদার ভেসেলগুলো বহির্নোঙরে অবস্থান নিয়ে লাইটার জাহাজে পণ্য খালাস করে। কোনো ধরনের অবৈধ মজুদ কার্যক্রম কেউ চালাতে না পারে এবং এটার ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা করার জন্য বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ডের সাথে আমাদের সমন্বয় রয়েছে। বাল্ক পণ্য হিসেবে পরিচিত গম, ভুট্টো, চাল সহ খাদ্যপণ্য, কয়লা, সার, সিমেন্ট, ক্লিংকার, চিনি, লোহার স্ক্র্যাপ খালাস হয় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ধর্ম অবমাননার মামলায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাউল আবুল সরকার। বেলা 11:30টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান। পরে সাদা রঙের একটি গাড়িতে কারাগার এলাকা ছেড়ে যান। এ সময় তার পরিবারের সদস্যরা সঙ্গে ছিলেন। তবে অসুস্থ থাকায় মুক্তির পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। জেল সুপার জানান, জামিনের কাগজপত্র যাচাই বাছাই শেষে অন্য মামলা না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।
এর আগে 5 এপ্রিল উচ্চ আদালত থেকে এই বাউল শিল্পীকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। গত বছরের 19 নভেম্বর ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বাউল আবুল সরকার। ভারতে অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রামের সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি 2 যুবককে আটক করেছে বিএসএফ। বিজিবি জানায় রোববার রাতে নাগেশ্বরের ঝাউকুটি সীমান্ত এলাকা দিয়ে 2 যুবক সুলাইমান হোসেন ও সোহাগ বিয়া ভারতে প্রবেশ করে। এ সময় ভারতীয়দের সহায়তায় বিএসএফ সদস্যরা তাদের আটক করে। 2 যুবককে ফেরত আনার জন্য বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। আটককৃতদের বাড়ি একই উপজেলার নারায়ণপুর ইউনিয়নে। ফরিদপুরে বাস ও পিকআপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 30 জন। সকালে ফরিদপুর থেকে মাদারীপুর যাচ্ছিল শাহ ফরিদ পরিবহনের একটি বাস। ফরিদপুর বরিশাল মহাসড়কের বাবলাতলা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপে থাকা একজন এবং ঢাকায় নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সৌদি আরবে নির্মাণাধীন ভবনের লিফট থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। স্বজনরা জানান 7 এপ্রিল সৌদি রিয়াদের একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম মাইসপাড়া গ্রামের যুবক সুবহান খাঁ। এ সময় ভবনের লিফটের মধ্যে পড়ে মাথায় গুরুতর আঘাত পান সুবহান। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে স্থানীয় নাসিম ব্রাঞ্চ আল জাজিরা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 11 এপ্রিল বাংলাদেশ সময় দুপুর 1:30টার দিকে মারা যান সুবহান। লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন নিহতের পরিবার। চুয়াডাঙ্গায় প্রায় 2.5 কোটি টাকা মূল্যের 10টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সকালে দর্শনা রেল স্টেশন এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় আলমগীর নামে ব্যক্তি বিজিবিকে দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে বিজিবির সদস্যরা তাকে আটক করে তার শরীর থেকে বিশেষভাবে লুকানো 10টি স্বর্ণের বার উদ্ধার করে। 1 কেজি 166 গ্রাম ওজনের বারগুলোর আনুমানিক বাজার মূল্য 2.48 লাখ টাকা। নারায়ণগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। লুট করা হয়েছে নগদ টাকা ও স্বর্ণালংকার। ভুক্তভোগী জানান ভোরে সদর উপজেলার পাগলা নয়ামাটি এলাকার রড ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাড়িতে জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে একদল ডাকাত। এ সময় তারা হুমায়ুনের পরিবারের সদস্যদের হাত পা বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করছে। চৈত্র সংক্রান্তির দিনে মানিকগঞ্জে বেড়েছে পেঁয়াজের দাম। চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় সকাল থেকে জমজমাট বেচা কেনা। সপ্তাহ ব্যবধানে 200 থেকে 300 টাকা দাম বেড়ে প্রতিমণ পেঁয়াজ বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকা। কৃষকদের অভিযোগ 40 কেজিতে মন হলেও সিন্ডিকেটের কারণে 41 থেকে 42 কেজিতে মন বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। পাশাপাশি দাম বৃদ্ধি পেলেও কাঙ্ক্ষিত লাভ না হওয়ায় উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে বলেও জানান কৃষক। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হাম ও উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু। বৈশিষ্ট্য উপসর্গে ভিন্নতা, আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। নতুন ধরন কিনা জানতে চলছে গবেষণা। 4 সিটিতে দ্বিতীয় দিনের টিকাদান। পহেলা বৈশাখে চাষিরা পাচ্ছেন কৃষক কার্ড। বছরে 2,500 টাকা সহ মিলবে সার, বীজ ও ঋণ সুবিধা। টাঙ্গাইলে কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত স্থানীয়রা। এবং পাহাড়ে উৎসবের রং, বিজু, সাংরাই ও বৈশু উদযাপন। দরজায় করা নাড়ছে বাংলা নববর্ষ। জেলায় জেলায় শোভাযাত্রা সহ বর্ণিল আয়োজনের প্রস্তুতি। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ দিনান। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সবার।